মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে, যেখানে আমেরিকা এবং ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের এক নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। সম্প্রতি উভয় পক্ষই একে অপরের বিভিন্ন সামরিক ও কৌশলগত ঘাঁটিতে তীব্র বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে যুদ্ধবিরতি চুক্তিটি সম্পূর্ণ ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত আক্রমণাত্মক রূপ ধারণ করেছেন এবং ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে সরাসরি হুমকি দিয়ে কি বলেছেন আপনারা জানেন? তিনি বলেছেন, এবার ইরানকে পৃথিবীর বুক থেকে সম্পূর্ণ মুছে দেওয়া হবে। ঠিক যুদ্ধ চলাকালীন সময় একটা ফলস কথা বলছিল, এখনো একই কথা সে বলছে। ট্রাম্পের এই ধরনের অতিরিক্ত নাটকীয় বক্তব্য নতুন কিন্তু কিছু নয়। তবে বিশ্লেষকদের মতে আমেরিকা যদি সত্যি ইরানকে সামরিকভাবে পুরোপুরি পরাস্ত করতে পারত, তবে তারা অনেক আগেই তা করে দেখাতো। মূলত মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান ধরে রাখার মতো আর কোনো নিরাপদ জায়গা না থাকায় এবং অভ্যন্তরীণ চাপের মুখে পড়েই ওয়াশিংটনকে বারবার যুদ্ধবিরতির পথ খুঁজতে হচ্ছে, যা তাদের এক ধরনের কৌশলগত বাধ্যবাধকতা। এত ফর্মালি বলার কথা দরকার নেই। তারা পরাজয়, ট্রাম্প এই যুদ্ধে হেরে গেছেন, এটা তাকে স্বীকার করে নিতে হবে। তবে দুই পক্ষ আবার আলোচনায় বসতে চায় বলে ট্রাম্প আজ যে কথাটা বললেন সেটা আবার ইরান অস্বীকার করেছে। তারা বলছে এই সপ্তাহে আলোচনা হওয়ার কোনো স্কোপই নেই। তাহলে কি দাঁড়ালো আপনারাই বলুন। সম্প্রতি সুইজারল্যান্ডে কাতার নিয়ন্ত্রিত একটি হোটেলে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছিল, তার মূল উদ্দেশ্য ছিল পারস্য উপসাগরে স্থায়ী শান্তি ফিরিয়ে আনা। এই চুক্তির অধীনে ইরানের প্রতিশ্রুতি ছিল যে তারা হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য নিরাপদ পথ নিশ্চিত করতে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করবে। খুবই ভালো কথা। এর বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর উপর থেকে তাদের দীর্ঘদিনের অর্থনৈতিক ও নৌ অবরোধ তুলে নেওয়ার আশ্বাস দিয়েছিল। কিন্তু এই চুক্তির সফল বাস্তবায়ন থমকে যায় মূলত হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও রুট ব্যবহারের ভিন্ন ভিন্ন ব্যাখ্যার কারণে। ডোনাল্ড ট্রাম্প চুক্তি হওয়া মাত্রই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করে দেন যে হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত, যার উপর ভিত্তি করে বহু আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই সেখান দিয়ে চলাচল শুরু করে। আর অন্যদিকে ইরান মনে করে তাদের নিজস্ব জলসীমা ও নির্ধারিত করিডোর মেনেই কেবল জাহাজ চালানো সম্ভব, যার ফলে ট্রাম্পের আগাম ঘোষণায় বিভ্রান্ত হয়ে জাহাজগুলো সেখানে প্রবেশ করতেই ইরান নতুন করে হামলা চালায় এবং পরিস্থিতি আবারও আগের মতো থমকে যায়। সুইজারল্যান্ডে আলোচনার সময় মার্কিন প্রতিনিধি দল ও ইরানের সামরিক কমান্ডারের মধ্যে সরাসরি যোগাযোগের জন্য একটি জরুরি হটলাইন প্রতিষ্ঠার বিষয়ে ঐকমত্য হয়েছিল। এই হটলাইনের মূল লক্ষ্য ছিল হরমুজ প্রণালীতে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে তাৎক্ষণিক সমন্বয় সাধন করা। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হলো, আজ পর্যন্ত আমি যে আপনাদের সাথে কথা বলছি, এই পর্যন্ত হটলাইনটি প্রযুক্তিগত বা কৌশলগত কারণে অপারেশনাল করা সম্ভব হয়নি। এই সমন্বয়হীনতার মাঝে ইরান দাবি করতে শুরু করে তাদের জলসীমা দিয়ে যাওয়া প্রতিটি জাহাজকে অবশ্যই ইরানি কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে রুট নির্ধারণ করতে হবে। যেহেতু যোগাযোগের কোনো সরাসরি মাধ্যম তখন সচল ছিল না, তাই ভুল বোঝাবুঝির চরমে পৌঁছায় এবং দুই পক্ষের মধ্যে পুনরায় পুরোদমে গোলাগুলি, ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়ে যায়, যা আন্তর্জাতিক কূটনীতি ব্যর্থতার একটি বড় উদাহরণ। হরমুজ প্রণালী নিয়ে চলমান তীব্র বিরোধের অবসানের লক্ষ্যে চলতি সপ্তাহে কাতারের রাজধানী দোহায় মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক নির্ধারিত হয়েছে। আন্তর্জাতিক কূটনীতিতে কাতার সবসময় একটি অত্যন্ত নির্ভরযোগ্য, নিরপেক্ষ এবং পেশাদার মধ্যস্থতাকারী দেশ হিসেবে নিজের ভাবমূর্তি বজায় রেখেছে। এর আগে সুইজারল্যান্ডে দুই পক্ষ যখন বসেছিল তখন হয়তো তারা একে অপরের সাথে করমর্দন করেনি, ছবি তোলেনি, কিন্তু পর্দার আড়ালে প্রকৃত কূটনৈতিক অগ্রগতি কাতারে নিশ্চিত করেছিল। পেশাদার কূটনীতিকরা যখন কোনো সংকটের সমাধান করতে টেবিলে বসেন, তখন দীর্ঘমেয়াদী ফলাফলের সম্ভাবনা অনেক বেড়ে যায়। কাতার কোনোভাবে এই শান্তি আলোচনায় ব্যর্থতার দায় নিতে চায় না, কারণ বৈশ্বিক রাজনীতিতে তাদের বিশ্বাসযোগ্যতা অত্যন্ত সংকটাপন্ন পরিস্থিতিতেও অক্ষুণ্ণ রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক কৌশলের একটি বড় বৈশিষ্ট্য হলো তিনি যে কোনো বড় সাফল্যের কৃতিত্ব নিজে নিতে চান, কিন্তু সম্ভাব্য ব্যর্থতার দায় অন্য কোনো দেশের ঘাড়ে চাপিয়ে দিতে পছন্দ করেন। এই সংঘাতের শুরুর দিকে ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরকে বিশেষ নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছিল ইসলামাবাদকে।
কাতার বা সুইজারল্যান্ডের মতো আন্তর্জাতিকভাবে অত্যন্ত মর্যাদাপূর্ণ ও সফল দেশগুলোর উপর যাতে কোনো ব্যর্থতার দাগ না লাগে সেজন্য ট্রাম্প পাকিস্তানকে একটি বাফার হিসাবে ব্যবহার করতে চেয়েছিলেন। বিগত 2 সপ্তাহ ধরে ইসলামাবাদকে কার্যত অবরুদ্ধ করে রেখে যে আন্তর্জাতিক সম্মেলন বা সামিটের আয়োজন করা হয়েছিল তা শেষ পর্যন্ত সম্পূর্ণ ব্যর্থ হয় এবং কোনো পক্ষই সেখানে অংশ নেয়নি। ট্রাম্প ভালো করে জানতেন যে পাকিস্তান বারবারই কূটনৈতিক ফ্রন্টে ব্যর্থ, তাই সেখানে হওয়া সমস্ত নেতিবাচক শক্তি ও ব্যর্থতার দায় পাকিস্তানের উপর চাপিয়ে দিয়ে এখন মূল আলোচনাকে কাতারের মতো পেশাদার মঞ্চে নিয়ে আসা হয়েছে। সামরিক ময়দানে ইরানের সামরিক বাহিনী ইরানের সামরিক বাহিনী কুয়েত এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক অবকাঠামোগুলোতে একযোগে শক্তিশালী বিমান ও ড্রোন হামলা চালিয়েছে, এটা আপনারা জানেন। কুয়েতের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলী আল সালেম বিমান ঘাঁটির আশেপাশে মোট 4টি মার্কিন সামরিক অবস্থানে এবং বাহরাইনে অবস্থিত মার্কিন 5ম ফ্লিটের আরও 4টি স্থাপনায় এই হামলা চালানো হয়, যার ফলে মোট 8টি মার্কিন সামরিক সাইট ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপক আকারে। এই যৌথ অভিযানটি ইরানের নৌ ও মহাকাশ বাহিনী অত্যন্ত সূক্ষ্মভাবে পরিচালনা করে। এর জবাবে মার্কিন বাহিনীও পাল্টা আঘাত এনেছে এবং তারা ইরানের উপকূলীয় রাডার ব্যবস্থা, ড্রোন ক্ষেপণাস্ত্র মজুতদারি অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু করেছে। বিশেষ করে পারস্য উপসাগরের কিশম দ্বীপ এবং সিরিক অঞ্চলে মার্কিন যুদ্ধবিমানগুলো ব্যাপক বোমা বর্ষণ করেছে, যা ওই অঞ্চলে মানচিত্রে স্পষ্ট যুদ্ধ অবস্থা আবার তৈরি করে। ডোনাল্ড ট্রাম্পের এই হঠাৎ যুদ্ধবিরতির গান গাওয়া বা আলোচনার টেবিলে ফেরার পেছনে মার্কিন বাহিনী 42টি বিমান হারানো বা সামরিক ক্ষতি মূল কারণ নয়। মার্কিন প্রশাসনের উপর আসলে চাপটি আসছে মূলত হরমুজ প্রণালীর অর্থনৈতিক গুরুত্ব থেকে, যা বৈশ্বিক জ্বালানি তেলের প্রধান ধমনী বলা হয়। ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বা হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, যার সরাসরি এফেক্ট পড়ছে আমেরিকার আভ্যন্তরীণ বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যের উপর। আমরা সবাই জানি আগামী নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মিড টার্ম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ট্রাম্প খুব ভালো করেই জানেন যদি দেশের বাজারে তেলের দাম এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা না যায় তবে এই নির্বাচনে তার দলকে চরম মূল্য দিতে হবে। তাই নিজের রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করতে ট্রাম্পকে এখন ইরানের সাথে আলোচনা করতে হচ্ছে। এই চলমান সংকটের মধ্যে ওমান সরকার আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের সাথে যৌথভাবে হরমুজ প্রণালীর একটি বিকল্প রুটের প্রস্তাব বিশ্বমঞ্চে পেশ করেছে। ওমানের প্রস্তাব অনুযায়ী বাণিজ্যিক জাহাজগুলো ইরানের জলসীমা এড়িয়ে সম্পূর্ণভাবে ওমানের উপকূলীয় রেখা ঘেঁষে নিরাপদ আন্তর্জাতিক জলসীমানায় যাতায়াত করতে পারবে। ওমান এটিকে তাদের নিজস্ব সার্বভৌম জলসীমার অধিকার হিসেবে দাবি করলেও ইরান এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করছে এবং ইরান এটা কোনোভাবেই হতে দেবে না। তেহরানের স্পষ্ট বক্তব্য হলো হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ হচ্ছে তাদের কাছে সোনার ডিম দেওয়া হাঁস এর মতো, যা তারা কোনো অবস্থায় হাতছাড়া করবে না। ইরান ওমানের এই পদক্ষেপকে তাদের কৌশলগত লিভারেজ কমানোর একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র হিসেবে রাখছে এবং হুঙ্কার দিয়েছে যে ওমানের রুট ব্যবহার করে ইরানকে বাইপাস করার যে কোনো চেষ্টা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল এবং দীর্ঘমেয়াদে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। আমরা জানি ওমান কোনো ঝুট ঝামেলা থাকে না, শান্তিপ্রিয় দেশ, মানুষগুলো কোনো ঝামেলা জড়ায় না। তাকে উস্কাইছে ট্রাম্প বেটা তারা প্রলোভন দেয়ছে, তুই এখান থেকে পাঠা জাহাজ, তোর কিছু টাকা আমি ফ্যাসিলিটি দিব, ব্যাস। কারণ ওমানের মাথা দিয়ে এই চালটা আসে না, এটা ট্রাম্পের মাথা দিয়ে আইছে। এদিকে সিরিয়ার ক্ষমতার পরিবর্তন ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের বিরোধী পরিকল্পনার পেছনে রয়েছে তুর্কি গোয়েন্দা সংস্থা MITর এক বিশাল সুদূর প্রসারী অপারেশন। 2016 সালে 26শে জানুয়ারি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দৃশ্য দেখা গিয়েছিল। সিরিয়ার নতুন যে শাসক আহমেদ আল সারা নিজে গাড়ি চালাচ্ছেন এবং তার পাশের আসনে বসেছিলেন তুর্কি গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন, যা প্রমাণ করে যে সিরিয়ার বর্তমান সরকার সম্পূর্ণরূপে আঙ্কারার উপর নির্ভরশীল। এবার ডোনাল্ড ট্রাম্পের চালটা দেখেন। ট্রাম্প এখন তুরস্কের উপর চাপ সৃষ্টি করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ লিভার ব্যবহার করছেন, যার মধ্যে অন্যতম হলো তুরস্কের নিজস্ব ফাইটার জেটের জন্য মার্কিন ইঞ্জিনে প্রায় $750 মিলিয়ন চুক্তি অনুমোদন এবং আঙ্কারাকে পুনরায় F-35 যুদ্ধবিমান কর্মসূচিতে ফিরিয়ে আনার লোভ দেখানো। বিনিময়ে তুরস্ককে তাদের রুশ নির্মিত S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ত্যাগ করতে হবে এবং সিরিয়াকে ব্যবহার করে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের উপর হামলা চালাতে হবে। ট্রাম্পের এই ভূ রাজনৈতিক দাবা খেলায় শেষ পর্যন্ত লেবানন বা ইরান কতটা কাবু হয়, নাকি ট্রাম্পের এই পরিকল্পনাও কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইক পাওয়ার সস্তা প্রচারণায় সীমাবদ্ধ থাকে, তা আগামী দিনগুলোর যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি নির্ধারণ করবে।
বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প কি পারবেন তেলের বাজার নিয়ন্ত্রণে রেখে নিজের রাজনৈতিক অস্তিত্ব বাঁচাতে, নাকি হরমুজ প্রণালীর দখল ধরে রেখে ওয়াশিংটনকে আরো বড় পরাজয়ের স্বাদ দেবে ইরান? আর এরই মাঝে ওমানের বিকল্প রুটের প্রস্তাব কিংবা তুরস্কের আড়ালে থাকা গোপন খেলা এই অঞ্চলকে কোন মহা বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে তা সময় বলে দেবে। আমরা নজর রাখছি প্রতিটি সামরিক মুভমেন্ট আর পর্দার আড়ালের গোপন চুক্তির উপর। আন্তর্জাতিক রাজনীতির ভেতরের খবর সবার আগে জানতে চোখ রাখুন আমাদের পর্দায়। খবর সংযোগের আজকের এই বিশেষ বিশ্লেষণটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা কিংবা সৌদি আরব, কুয়েত, দুবাই সহ মধ্যপ্রাচ্যের যে কোনো দেশ থেকে, তা ঝটপট কমেন্ট করে আমাদের জানান। আপনাদের প্রতিটি মতামত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আর হ্যাঁ, আন্তর্জাতিক রাজনীতির এমন সব হট টপিক এবং ব্রেকিং আপডেটের বিশ্লেষণ নিয়মিত পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। যারা আমাদের চ্যানেলে বিজ্ঞাপন বা প্রমোশন দিতে চান তারা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই। আগামী ভিডিওতে মধ্যপ্রাচ্য বা বিশ্ব রাজনীতির নতুন কোনো বিস্ফোরক ইস্যু নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সতর্ক থাকুন আর নিরাপদে থাকুন। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।